আবু সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের ছাত্র, কি তরুণ টকবকে স্বপ্ন তার। আমরা আবু সাঈদকে বাহাতে পারলাম না, তার মৃত্যু কোনোভাবেই মানতে পারছি না, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গত 13 জুলাই থেকে আমি আমার একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল চালু করেছি। আমি আমাদের যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল সাহেবের বিষয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বক্তব্য নিয়ে একটা লাইভ ডকুমেন্টারি করার উদ্যোগ নিয়েছি। জীবদ্দশায় এই মানুষটির সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে দায় থেকে আমি প্রথমে একটি বই লেখার উদ্যোগ নিই। ওনার মৃত্যুর পরপরই আমি করোনা মহামারী 2020 সালে জুলাই মাসে ওনাকে না ফেরার দেশে নিয়ে যাই। তারপর থেকে নিজের মধ্যে এক ধরনের দায়বোধ কাজ করছিল যে ওনাকে নিয়ে আমি একটা বই আমার লেখা দরকার, কারণ আমার কাছে ওনার অনেক অনেক স্মৃতি যা অনেকে জানেন না। আমি বইটা লেখার কাজ শুরু করেও এক পর্যায়ে নানান ব্যস্ততার কারণে শেষ করতে পারিনি। সেক্ষেত্রে অনেকেই আমাকে বলেছিলেন যে বিএম জাহাঙ্গীর ভাই, আপনি হোয়াই নট একটা ভিডিও ডকুমেন্টারি কেন করতে পারেন না? তো হঠাৎ সেটাই আমার মাথায় আসলো। তারপরে তো এবারের ওনার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আমি একটি লাইভ ডকুমেন্টারি করার উদ্যোগ নিই। সেখানে সমাজের বহু মানুষের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, যাদের সঙ্গে বাবুল সাহেবের জীবদ্দশায় নানান স্মৃতি রয়েছে বলার মতো, তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে আমি ইতিমধ্যে কয়েকটা এপিসোড করেছি, আপনারা দেখেছেন। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভিন্ন একটি এপিসোড নিয়ে। এটা অবশ্য আমার করার কথা ছিল না, কিন্তু গত 3-4 দিন থেকে যারা আমার ভিডিও দেখেছেন তারা আমাকে রিকোয়েস্ট করতেছেন যে জাহাঙ্গীর ভাই, আপনি তো দীর্ঘদিনের পুরোনো সাংবাদিক, হোয়াই নট আপনি সাম্প্রতিক বিষয় নিয়ে কিছু একটা বলেন, বিশেষ করে এই যে কোটা আন্দোলন নিয়ে। তো এটা নিয়ে আমি অনেকটা দ্বিধাদ্বন্দ্ব ছিলাম, বলবো কি বলবো না, বা করবো কি না। কিন্তু আসলে একটি মৃত্যু আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছে। আপনার মনে হয় অনেকে বুঝতে পারছেন, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু। যদিও কোটা আন্দোলনের এই ঘটনায় 6 জন নিহত হয়েছেন। প্রত্যেকটা জীবনেরই মূল্য আছে, আমরা কেউ চেষ্টা করলেও এই 6টা জীবন ফিরিয়ে দিতে পারবো না। নানান যুক্তি, তর্ক, সমালোচনা, আলোচনা করতে পারবো। যাদের মায়ের বুক খালি হয়েছে, যাদের ভাইয়ের বুক খালি হয়েছে, যাদের সন্তান গেছে, তাদের যে আর্তনাদ, তাদের যে ক্ষতি, এটা আমরা কেউ পূরণ করতে পারবো না। কিন্তু একটি মৃত্যু আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছে। গত 2টা রাত আমি ঘুমাতে পারিনি। গতকাল রাত্রে হঠাৎ আমার বড় ছেলে বলল, মাহাতির, যে আব্বু আমি ইউনিভার্সিটিতে যাব, আমি মানববন্ধন করব, আমি বিক্ষোভে অংশ নেব। আমি বললাম না, যাওয়া যাবে না। তার মাও তাকে যাইতে দিবে না, হয়তো এতক্ষণ সে চলেও গেছে। আবু সাঈদের মৃত্যু আমরা মানতে পারছি না। একটা নিরস্ত্র মানুষ, একটা লাঠি হাতে দাঁড়িয়েছিল, বুক চেতিয়ে দাঁড়িয়েছিল, তার বিশ্বাস ছিল যে পুলিশ আমাকে গুলি করবে না। কি নির্মম! এদেশে আমরা আবু সাঈদকে বাহাতে পারলাম না। আবু সাঈদ মৃত্যুর একদিন আগে তার ফেসবুক পোস্টে লিখেছিল অধ্যাপক শামসুজ্জোহা স্যারের সেই কথা, স্যার আজকে আপনার খুবই দরকার, আজকে আপনার খুব দরকার। অধ্যাপক শামসুজ্জোহা 1969 সালের টকবকে একজন শিক্ষক, তরুণ শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। সেই সময়ে পাকিস্তানি জান্তা বাহিনীর বিরুদ্ধে ছাত্ররা যখন একের পর এক আন্দোলনে প্রাণ দিচ্ছিলেন, সেই সময় শামসুজ্জোহা বলেছিলেন যে ছাত্রদের রক্তে রঞ্জিত হচ্ছে, এরপরের আন্দোলনে যেন আমার বুকে এসে বুলেট লাগে। ঠিক কি নির্মম! তার পরের দিন উনি সাহস করে ছাত্রদের আন্দোলনের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন। সেদিন স্বৈরশাসকের বুলেটে তপ্ত হয়েছিল অধ্যাপক শামসুজ্জোহার দেহ। সেই স্মৃতিকে 55 বছর পরে সামনে এনেছেন আবু সাঈদ। আবু সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের ছাত্র,
কি তরুণ টকবকে স্বপ্ন তার। আমরা আবু সাঈদকে বাঁচাতে পারলাম না, তার মৃত্যু কোনোভাবেই মানতে পারছি না, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। সে থেকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি দুটি কথা বলার জন্য। দিস ইজ মাই ওপিনিয়ন, আমার মতামত। এটা কোনো সংবাদ না, কেউ ভুল বুঝবেন না। আমি সংবাদের বিশ্লেষণ করছি, মাই ওপিনিয়ন। আমি আজকের প্রথম ভিডিও, হয়তো একটু দেরি হবে, একটু সময় বেশি লাগতে পারে, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম? আজকে আমার বয়স 55, 54 শেষ করে 55 বছর শুরু করেছি। 55 বছর পরে অধ্যাপক জোহার, শামসুজ্জোহার মৃত্যুর 55 বছর পরে আবু সাঈদ প্রাণ দিয়ে দিল। দিন শেষে দেশটা তো আমাদের। আমার দীর্ঘ প্রায় 30 বছরের ক্যারিয়ারে, সাংবাদিকতার ক্যারিয়ারে আমি 20 বছর টানা রিপোর্টিং করেছি সচিবালয়ে। বহু রথী মহারথী, বহু ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে পেশাগত কাজের ক্ষেত্রে। বলে রাখা ভালো, যারা আমাকে চেনেন না, জানেন না, তাদের জন্য, আমি বাংলাদেশের একটি স্বনামধন্য দৈনিক পত্রিকায় চাকরি করি। আমি দৈনিক যুগান্তরে প্রায় 2 যুগ কাজ করছি, টানা 2 যুগের কাছাকাছি আমি এখানে চাকরি করছি। বর্তমানে আমি এই পত্রিকাটিতে উপসম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। আমার প্রথম এপিসোড হওয়ার কারণেই আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পরিচয়টা দিয়ে রাখলাম। তো আমি বলতে চাচ্ছি এইটাই যে আমাদের আবু সাঈদের মৃত্যু আমাদেরকে চরমভাবে নাড়া দিয়েছে। আজকে আমাকে একটি জিনিস খুব বারবার মনে হচ্ছে, গত কিছুদিন আগে ভারতের পার্লামেন্টে মহুয়া মিত্র একটি বক্তব্য দিয়েছিলেন। তাকে একবার সংসদ থেকে বের করে দেওয়া হয়েছিল, তার পদ খেয়ে ফেলা হয়েছিল। সে বলেছিল যে আমি সব হারিয়েছি, কিন্তু আমি একটা বিশেষ জিনিস পেয়েছি, তা হলো ভয় আমার থেকে পালিয়ে গেছে। আজকে আবু সাঈদের মৃত্যু আমাদের থেকে ভয় পালিয়ে গেছে। এতদিন তো খবরের কাগজে অনেক সাহসী লেখা লিখেছি, এখন আসলে বলতেও দাঁড়িয়েছি বুক চেতিয়ে। সত্য কথা আমাদের বলতে হবে। আজকের এই ভিডিও দেখার পরে অনেকে হয়তো আমাকে ট্যাগ লাগানোর চেষ্টা করবেন, সরকার বিরোধী ট্যাগ। কিচ্ছু যায় আসে না। যারা জানেন না, বোকার স্বর্গে আছেন, তারা হয়তো এই ট্যাগ লাগাবেন। বিএম জাহাঙ্গীর পেশাদারিত্ব কখনো নষ্ট করে নাই, আর আমার পুরো পরিবার হচ্ছে আওয়ামী পরিবার। এটা বলে রাখলাম এই জন্য যে আমি পেশাগত কাজের সঙ্গে জীবনে কোনো দিন রাজনীতি যুক্ত করি নাই। সাংবাদিক হিসাবে সবসময় নিরপেক্ষ থেকে সত্য বলার চেষ্টা করেছি, যে কারণে বিএনপি সরকারের আমলে কিন্তু আমাকে সচিবালয়ে একটি গোয়েন্দা সংস্থা দিয়ে চরম হয়রানি করা হয়েছিল। আমাকে বলা হয়েছিল সচিবালয়ে নাকি আমি লিফলেট ফেলি। আমাকে বিএনপি আমলে বলা হয়েছিল যে আমি আওয়ামীপন্থী সাংবাদিক। সমস্যা না, এখানে আমি মনে করি যে সৎভাবে চলতে গেলে, সত্য কথা বলতে গেলে এ সমস্ত বদনাম এভাবে ট্যাগ লাগানোর চেষ্টা করা হবে। তো যারা ষড়যন্ত্র করেছেন তারা আল্লাহর রহমতে একের পর এক ব্যর্থ হয়েছেন। আল্লাহ যার পাশে থাকেন তাকে পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে ক্ষতিগ্রস্ত করার। তা আমি মনে করি যে আজকে যে কথা বলতে দাঁড়িয়েছি, এই আবু সাঈদের মৃত্যুর দায় আমাদের সবার, আমারও। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আমিও কোটা সংস্কার আন্দোলনের পক্ষের একজন মানুষ। ফিল করি কোটার বিরুদ্ধে নই, কোটা থাকতে পারে একটি গ্রহণযোগ্য সংখ্যায়। আমি মনে করি যে আজকের এই আন্দোলনটা, আজকের এই ভয়াবহ পরিস্থিতি এই পর্যায়ে নাও আসতে পারত। আমরা সবাই মিলে চেষ্টা করলে এই সংঘাত সহিংসতার ঘটনা এড়ানো যেত। আমি নিশ্চিত এ বিষয়ে শেষ পর্যন্ত কিন্তু আলোচনা হবে। একটা পর্যায়ে যে আলোচনা হবে, বৈঠক হবে, কিন্তু আমরা এই মূল্যবান জীবনগুলো যারা হতাহত হয়েছে তাদেরকে কখনো ফিরিয়ে দিতে পারবো না। আমি মনে করি সব পক্ষই সহনশীল হবে এবং কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক পর্যায় ফল হিসাবে আমাদের সামনে এসে দাঁড়াবে। সবার প্রতি অনুরোধ থাকলো আমরা সবাই যেন দেশটাকে ভালোবাসি। সবার আগে দেশ, দেশের স্বার্থ আমাদের সবাইকে বড় করে দেখতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লাগে কারো,
তাহলে আপনারা এটাকে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। শুভকামনায় আজ এখানে বিদায় নিচ্ছি। তবে চলে যাচ্ছি না, আবার আসবো নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য।